পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। বিজেপি থেকে 18 সালেও প্রচুর অফার এসেছিল এবং দল থেকে তখন এসে ঝাঁপিয়ে পড়েছিল যাতে না আমি বিজেপিতে চলে যাই। টিকিট পাওয়া না পাওয়াটা বড় কথা না। হয়তো তিনি মনে করেছেন আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, টিকিট দেবেন না। অপমান করে আমাকে হাত ধরে ঘরে পাঠিয়ে দেবে। এমন কোনো কাজ করিনি যে আমাকে দেশ থেকে এইভাবে, এটা তো আপনারা সবাই দেখেছেন সেদিনের দৃশ্য। ওকে বাড়ি পাঠিয়ে দে, এবার হাতে টানাটানি করে, যেটা দেখেছে সবাই, সারা দেশ দেখেছে এবং ইয়েতেও দেখেছে। এত বড় অপমান সহ্য করে তারপরে টিকিট দিলেও আমি কিন্তু নিতাম না। তাই আমি আজকে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে অব্যাহতি নিলাম। তার সাথে মোটেও এমনটা হওয়ার কথা ছিল না। এখন কত মিটিং, মিছিল, প্রচার এসবে ব্যস্ত থাকার কথা তার। কিন্তু এখন বোধহয় কিছুটা আক্ষেপ, কিছুটা অভিমান, কিছুটা মন খারাপ। কিন্তু কেন? কেন এমনটা হলো এবং কি কি ঠিক মনে পড়ছে? সেই লড়াকু নেত্রীর পাশে থাকা এই মানুষটি আজও কতখানি লড়াইয়ের মনোভাব নিয়ে চলেন। তিনি মঞ্জু বসু। তিনি নোয়াপাড়ার বিধায়ক। হ্যাঁ, এখনো তিনি বিধায়ক এবং একবারের নয়, তিনবারের বিধায়ক। এবং সব থেকে বড় কথা, যখন বাম জামানা, এখন তৃণমূল করা তো খুব সোজা কারণ তারা শাসক দল, কিন্তু যখন বাম জামানা, গোটা রাজ্যে যখন লাল পতাকা উঠছে, তখন তিনি বুক চিতিয়ে হয়েছিলেন তৃণমূলের বিধায়ক এই নোয়াপাড়া থেকে। সালটা 2001। ঠিক বললাম তো দিদি? একদম ঠিক। এবং এটা সিপিএম এর দুর্গ ছিল। 25 বছর বাদে প্রথম আমি এই নোয়াপাড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসকে উপহার দিই 2001-এ। এবং রাজনীতি, হ্যাঁ বলুন। এবং সেই ওইবারই 2001-এই প্রথম আমাদের বিধানসভায় তৃণমূল কংগ্রেস খাতা খোলে। এবং আরও রেকর্ড হচ্ছে, আমার স্বামী খুন হওয়ার পর 4 মাস আগে ইলেকশনের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাম আমার ডিক্লেয়ার করে দিলেন আমারই অজান্তে। এবং উনি অনেক সহযোগিতা করবেন এবং অনেক মমতাময়ী হয়ে উঠেছিলেন সেদিন, হয়ে আমাকে এই জায়গাটা উদ্ধার করতে হবে, কারণ শহীদ বিকাশ বসুর রক্তে এই নোয়াপাড়া তৈরি। নোয়াপাড়া শুধু নয়, তৃণমূল কংগ্রেসের একজন জন্মদাতা। সেইখানে আমাকে প্রজেক্ট করা হয়েছিল। তাই সেখানে আমি সিপিএমের ওই দুর্গ ভেঙে প্রায় 5,500 ভোটে আমি লিড করে জয়ী হই। 60 জনের মধ্যে একজন আমি। তারপরের বছর আমি ডিফিটেড হই। তারপরে বছর যখন 11 সালে সরকার এলো, সেই সময় আমি 42,000-এর বেশি ভোটে এবং তখন অবিভক্ত উত্তর 24 পরগনা জেলার হাইস্ট ভোটে লিড করেছি। তারপরে 2000 লাস্ট হচ্ছে 2021, সেখানেও আমার ব্যারাকপুর সাব ডিভিশনে হাইস্ট ছিল, 28,000 ভোটে আমি জয়ী হই। তারপরে 2024 সালে যখন পার্লামেন্ট ইলেকশন হলো, সেখানেও অন্যান্য বিধানসভার চাইতে 7-8টা বিধানসভার চাইতে হাইস্ট ভোট লিড দিই 12,000-এর উপর ভোটে। এবছরও যথারীতি সমস্ত পারফরমেন্স আমার ছিল, ওকে ছিল। প্রতিটা যা যা পারফরমেন্স একটা বিধায়ক হিসেবে যে করা এবং দলের কর্মী হিসেবে, একনিষ্ঠ কর্মী হিসেবে আমি সিনসিয়ারলি সমস্ত করেছি। তারপরে হঠাৎ আমি টিকিট পাওয়া না পাওয়াটা বড় কথা না। হয়তো তিনি মনে করেছেন আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, টিকিট দেবেন না। ঠিক আছে, তার জন্য কোনো আফসোস নেই, কারণ সারা জীবনই তো দল করে রাজনীতি করতে হবে তার কোনো মানে নেই। আমি সারা জীবন শিক্ষকতা করেছি, সেখানেও আমার একটা রিটায়ারমেন্ট এসেছে, রিটায়ার করেছি। সব কাজেরই রিটায়ারমেন্ট আছে, এখানে আমার রিটায়ারমেন্ট আমি হয়তো নিতাম। কিন্তু যে পথে এলো, যে জঘন্যভাবে এবং একটা বর্বর দেশের যেভাবে হয়ে থাকে একটা মহিলার উপর, এখন সেই ধরনের অপমান করে আমাকে হাত ধরে ঘরে পাঠিয়ে দিল, দল থেকে বিতাড়িত করলেন। সেইটাই হচ্ছে সবচেয়ে বড়, কারণ মান সম্মানটা সবচেয়ে বড় কথা। আমি একজন রানিং বিধায়ক এবং এই তার দলেরই আমি বিধায়ক। এমন কোনো কাজ করিনি যে আমাকে দেশ থেকে এইভাবে, এটা তো আপনারা সবাই দেখেছেন সেদিনের দৃশ্য, কিন্তু ডায়লগটা হয়তো সবাই শুনতে পায়নি। একদম, আমরা অডিও পাইনি দিদি, শুধু ভিডিওটা দেখেছি। কি হয়েছিল? আমি প্রণাম করতে গেছিলাম, এটা তো খুব স্বাভাবিক, নেত্রীকে প্রণাম করব, সৌজন্য, এটা কর্তব্য।
সে প্রণাম হয়তো নাও নিতে পারতেন, সেটা তো অন্য তালিকা ছিল, সবাই তো পায়ে হাত দিতে হয়তো বারণ করেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওকে বাড়ি পাঠিয়ে দে, এবার হাতে টানাটানি করে, যেটা দেখেছে সবাই, সারা দেশ দেখেছে এবং তার হ্যাঁ। ইয়েতেও দেখেছে। এবং আরো অপমানজনক হলো, যেখানে উনি নারী সুরক্ষার প্রতীক নাকি, সেখানে একটা নারীকে, একজন নারী অপমান করলো কিভাবে, একটা পুরুষ পুলিশ দিয়ে হাত ধরলো, এটা কত বড় অপমানজনক। সাধারণ ক্ষেত্রে কোনো জায়গায় মহিলা পুলিশ মহিলার গায়ে বিশাল কেস মহিলা হয়ে তো যেত। হয় না। হ্যাঁ, তো সেই জিনিস হলো, এই জন্যে এত বড় অপমান সহ্য করে তারপরে টিকিট দিলেও আমি কিন্তু নিতাম না। তাই আমি আজকে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে অব্যাহতি নিলাম। তো দিদি রাজনীতি ছাড়লেন নাকি ছাড়তে বাধ্য করা হলো? না, এই ঘটনা অপমানের জন্য ছাড়লাম, নাহলে তো আমি তো জানতাম আমি টিকিট পাবো, আবার আমি জনগণের কাজ করব, ঠিক। যেটা আমি সাকসেসফুলি করে এসেছি। ঠিক। আরো 5টা বছর করতাম, আমি নেক্সট বারে একদম। করতাম আপনার না। বিরুদ্ধে কিন্তু তেমন কোনো অভিযোগও সংবাদ মাধ্যম থেকে তেমন কোথাও কেন, কোনো কোনো অভিযোগই অভিযোগ? করতে পারে কেউ, যদি যারা শত্রু তারা তো বলবেই, শত্রুরা শত্রুর মতো মিথ্যেকে দিদি সত্যি একটা করাচ্ছে। একদম একটা কথা, যেখানে পরেশ অধিকারী, জ্যোতিপ্রিয় মল্লিক কি কেস তাদের বিরুদ্ধে অভিযোগ আমরা তো প্রত্যেকে জানি, আপনি খুব ভালো করে জানেন, তারা টিকিট পেলেন, আপনার মতো একজন স্বচ্ছ তো বিধায়ক। এটাই তো অবাক, এটাই আমার নোয়াপাড়াবাসীর অপমান হলো, কারণ আমি তাদের প্রতিনিধি। সবচেয়ে বড় অপমান হলো আমার স্বামীর অপমান হলো, কারণ সেই তৃণমূলের জন্ম দিয়েছিল, আমি তার ছায়া, সেখানে বিকাশ বসুর, আমি তার ছায়া, সেই ছায়াকে যখন অপমান করেছে, কায়া অটোমেটিক অপমানিত হলো। এই অপমান সহ্য করে আমার রাজনীতি করার কোনো স্বার্থ নেই, আমার দেয়ার ছিল দিয়েছি এবং পেয়েছিও। আমি মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন, আমি তাকে ধন্যবাদই জানাচ্ছি। এটা হয়তো তার কাছে আশা না করলেও কি দুর্ভাগ্যবশত পাওয়া গেছে। ঠিক আছে, আমার এর বাইরে আর কিছু বলার নেই। দিদি এই যে মানুষই বিচার করবেন এর। অসিত মজুমদার তিনি বিক্ষুব্ধ হয়েছিলেন, দেবাংশু গিয়ে তার মান ভাঙালেন, দল আপনার সঙ্গে বা তৃণাঙ্কুরদা আপনার সঙ্গে কোনোভাবে যোগাযোগ? হ্যাঁ, যোগাযোগ করেছে, মান ভাঙাতে হয়েছে। ভাই না, আগে সম্মান, তারপরে এরকম ভাবে তো অপমান করে টিকিট পাইনি, টিকিট দিত না তাহলে কিন্তু এই ইয়ে করতাম না, নিশ্চয়ই দলে থাকলে পারে আমি দলের হয়েই কাজ করতাম, দলের বিরোধী কাজ করতাম না। আর একবারও তো দিয়েছিলেন, আমাকে টিকিট দেননি 2018 সালে বাই ইলেকশন যখন হয়েছিল, সেই সময় দেননি, কিন্তু আমি দল থেকে তো বিরত ছিলাম না। দিদি নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা করেছেন, আপনাদেরই এক সময়ের সহযোদ্ধা। তিনি বলছেন, এই সৈনিককে, এতদিনের এই নেত্রীকে এভাবে অপমান করা হয়েছে, নোয়াপাড়াবাসী তার জবাব দেবে, পরিবর্তন হবে নোয়াপাড়াতে। তিনি বিজেপি প্রার্থী, তো আপনারও কি মনে হচ্ছে যে নোয়াপাড়ার মানুষ ভোট বাক্সে জবাব দেবে এবং পরিবর্তন আসবে? জনগণের মনের কথা তো আমি বলতে পারবো না, তবে এটা ঠিক, কেউ এটা মেনে নেয়নি, আপামর জনসাধারণ, দল বল নির্বিশেষ, ধনী দরিদ্র নির্বিশেষে এটা তীব্র তারা নিন্দা করছে। কারণ যে ঘটনার মাধ্যমে একটা সবকিছুর তালিকা আছে, এবং অপমান করার কারো অধিকার নেই, টিকিট না দেওয়ার অধিকার আছে, তার জিনিস তিনি কাকে দেবেন না দেবেন সেটা তার ব্যাপার। হয়তো আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, টিকিট দেবেন না, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু অপমান করার অধিকার নেই, আপনি আর অন্য প্রকাশ্য দিবে লোকে ওইভাবে। আপনি অন্য কোনো দল থেকে আসেননি, কোনোদিন দল বদলও করেননি, না, তার হাত ধরে এসেছিলেন, তিনি পাঠিয়ে দিলেন। তো তিনি যদি আবার, তিনি একদম মুখ্যমন্ত্রীর কথা, আপনাদের সুপ্রিমোর কথা বলছি, তিনি যদি ডাকেন আবার, না, সম্ভব নয়। যেটা ডিসিশন দেখুন, সত্যের অপলাপ করতে পারি না, আমি যে আদর্শে চলি, আমার যে প্রিন্সিপাল, সেটা আমার এই নাটক করে চলার আমার বিপক্ষে সম্পূর্ণ, এবং মুখোশধারী হতে পারবো না, এবং সার্থক নেই, আমার প্রতি কোনো লোভ নেই। আমি তো রাজনীতির শিকার হয়েছিলাম, আমাকে তো রাজনীতির শিকার করে আমি তৃণমূলে এলাম। আমি তো রাজনীতির ঘরানায় ছিলাম, কিন্তু রাজনীতি আমি প্রত্যক্ষ রাজনীতি করিনি, আজীবন শিক্ষকতা করেছি। এবং যখন রাজনীতি করতেন স্বামী, তাকে পেছন থেকে নিশ্চয়ই সাপোর্ট দিতে হয়েছে, অনেক কিছু ত্যাগ করতে হয়েছে, তাই ত্যাগই করে গেলাম সারা জীবন। স্বামীকেও রাজনীতিতেই হারিয়েছেন, তো হ্যাঁ, কি পেলেন রাজনীতি থেকে? এই তো পেলাম শেষকালে এই উপহার, অপমান। টিকিট পাইনি সেটা বলছি না আমি,
টিকিট নাই দিতে পারতেন, দেবেন। তার জিনিস যে কাকে দেবে, কোথায় কি দরকার আছে, আমার প্রয়োজন হয়তো ফুরিয়ে গেছে, তখন প্রয়োজন ছিল। যতদিন ছিলাম আমি সিনসিয়ারলি তাকে দেওয়ার চেষ্টা করেছি। অনেক অপমান সহ্য করেও অন্য অন্য দিক থেকেও অনেক কিছু চাপিয়ে দেওয়ারও চেষ্টা হয়েছে। ঠিক এখন অনেক তৃণমূল নেতাই বলছেন যে টিকিট দিলেই দল ভালো আর টিকিট না দিলে দল খারাপ। টিকিট দেওয়ার সময় কত তো হয়, টিকিট তো ঘোষণা হলো তারিখে, কত তারিখে ঘোষণা হলো যেন, আর তার আগে ধর্ণা মঞ্চের ধর্ণা ঘটনাটা মঞ্চে ঘটেছে। এটা ঘটনা ঘটেছে হুম। 6 তারিখে। সেই দিনই তো সবাই সারা দেশ দেখেছে। আমি তো ডিসিশন তখনই নিয়েছি, টিকিট দিলেও আমি টিকিট নেবো না, রিফিউজ করবো। দিদি বিজেপি থেকে তো বোধহয় হ্যাঁ, যোগাযোগ। অফার এসছে বিজেপি থেকে। 18 সালেও প্রচুর অফার এসেছিল এবং দল থেকে তখন এসে ঝাঁপিয়ে পড়েছিল যাতে না আমি বিজেপিতে চলে যাই। কিন্তু আমার একটা তো ব্যক্তিত্ব আছে এবং আমার একটা পজিশন আছে। আমি সারা জীবন শিক্ষকতা করে এসেছি। কিন্তু আমি কোনো লোভের বশবর্তী হয়ে এই দল করিনি। যেটা পেয়েছি সেটা নাকের বদলে নরুন। কম্পেনসেট গ্রাউন্ডে আমাকে করা হয়েছিল, সেটা শেষ হয়ে গেছে। এখন দরকার নেই, যাদের দরকার আছে তাদের নিয়ে থাকবে। আচ্ছা, ভালো রাজনীতিকরা, ভালো নেতারা কিন্তু আপনার সুনামি করছেন এবং বলছেন তোলা দিতে পারেনি, দুর্নীতি করতে পারেনি, সেজন্যই আজকে মঞ্জুদির এই অবস্থা। তো সেটা তো সাধারণের চোখে যা ধরা পড়ছে যে তারাই বিশ্লেষণ করছে, আমি কিছু করতে যাচ্ছি না। হ্যাঁ, তোলা কোনো দিনই আমি তুলতে পারিনি বা তুলবও না, এরকমই আমার নিজস্ব আমার সেই বলিষ্ঠতা আছে এবং এলাকাকেও আমি কাউকে সেটা পছন্দ করিনি, করতেও দিইনি। এবং তোলার কাদের দরকার হয়? দরকার হয় কি, আমি চাই একটা মানুষের পাশে থেকে সেবা করার জন্য আমি এসেছি। একটা জনপ্রতিনিধি হওয়া মানে মানুষের সেবা করা, রাজনীতিতে মানে একটা সেবামূলক কাজ। দিদি যখন একদম 2001 সাল, তার আগে যে সময় আপনার হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেলেন, তখন তিনি বিরোধী নেত্রী। সেই সময়কার কিছু স্মৃতি, তারপর ক্ষমতায় এলো টিএমসি, বিধানসভা গেলেন, সেই সময়কার কিছু স্মৃতি যদি একটু ভাগ করা যায়। স্মৃতি আর কি বলবো বলুন, স্মৃতি তো নিশ্চয়ই সবসময় আছে, এতগুলো বছরের স্মৃতি তো মোছা যায় না, স্মৃতি সবসময় বেঁচে থাকে। তাই সেগুলোকে তুলে আর আমি ভারাক্রান্ত হতে চাই না, বা কাউকে চোখে আঙুল দেখানোর মতো ব্যাপার না। সবাই সবার নিজেকে কী রকমভাবে ব্যবহার করেছে বা আমার কাছ থেকে কী পেয়েছে, সে সবাই নিজে নিজেই জানে তারা। এবার কি মনে হচ্ছে রাজ্যে টিএমসি আসবে নাকি বিজেপি? না, যে সেটা আমার বলার কোনো ইচ্ছা নেই, প্রকাশ করতে পারি, ইচ্ছা নেই আমার জানার, দরকারও নেই। কেননা রাজনীতিতে আমি সম্পূর্ণ আমি লেস ইন্টারেস্টেড। কি হলো আর না হলো, আমি সাধারণ নাগরিক এবং একজন সমাজসেবী হিসেবেই থাকবো। যেমনভাবে মানুষের ভালোবাসা পেয়েছি এবং এখনো পাচ্ছি, তারা হাহুতাশ করছে, কাঁদছে আমার জন্য, মানে কেঁদো না, কান্নার কিছু হয়নি, এটা কান্নার কিছু না, সব কিছুর একটা শেষ আছে। অতএব আমাকে যেরকমভাবে তোমরা ডাকতে, আমাকে অনেকে সাধারণভাবেই আমাকে গ্রহণ করতো এবং আমিও তাই করতাম। আমি ওই দূর থেকে ওই ম্যাডাম বা জহুজুর কোনোদিন সেই ব্যবহার করিনি বা কেউ পায়নি। তার জন্যই আজকে মানুষ, যে কাছের মানুষ পেয়েছিল, কেউ কারো কাছে কাকিমা, কারো কাছে জেঠিমা, এই সমস্ত সম্বোধনে ডাকতো। কোনোদিন ম্যাডাম 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 দু একজন হয়তো বলতো, বিভিন্ন রকম। এবং সকলের কাছের মানুষ তো, আমি তো সবার ঘরের মানুষ, একদম সেইভাবেই আমি মিশেছি, কাজ করেছি, দেখেছি এবং তারাও আমাকে সেইভাবে গ্রহণ করেছে। কোনোদিন আপনি আগে করে কথা বলতো না, একদম নিজের পরিবারটা এই ছিল ছোট, এইটুকু, এত বড় পরিবার হয়েছে। এই না জানি এটা কত বড় ধাক্কা লাগে যারা প্রথম দিন থেকে ছিলেন। এটা আপনাদেরও একটা ডিউটি আছে, আপনারা সেটাই প্রশ্ন করুন, জনগণ সেটা প্রশ্ন করুক, আমার উত্তর দেওয়ার কোনো দরকার হ্যাঁ, নেই। সোনালী গুহকে বলতে শুনলাম যে না জানিয়ে আমি টিভিতে শুনবো যে সোনালী গুহা দাঁড়াচ্ছে না, তেমনি মঞ্জু বসু দাঁড়াচ্ছে না, এটা টিভিতে শুনবেন, মানে সেটা টিভিতে এতদিনের দাঁড়াচ্ছে না সেটা আলাদা, কিন্তু এই অপমান করে বের করে দেয়, দুটো সম্পূর্ণ আলাদা কিন্তু ঘটনা, একদমই আলাদা, এইরকম কারোর সঙ্গেই হয়নি। এটা ফার্স্ট রেকর্ড হলো নিজের দলের, যে 15 বছর ধরে সার্ভিস, 25 বছর ধরে দিয়ে আসছে, যার জন্য দল প্রথম থেকে তৈরি হলো এবং প্রথম বিধানসভার বিরোধী দলের আসনের সহযোগিতা করলো এবং 25 বছর ধরে সেই নিরপেক্ষভাবে একদম দলের অনুগত একজন সৈনিক হিসেবে কাজ করে গেলাম, তাকে তো এইভাবে অপমান, মানে এটা তো সাধারণভাবে দু একজন দেখেনি, সারা দেশ দেখেছে।
কি হয়েছে না হয়েছে আমাকে বলতে হয়নি, আমি রিয়াক্টও করিনি। সেই অপমান সহ্য করেও কিন্তু 4 ঘন্টা আমি ধর্ণা মঞ্চে বসেছিলাম। এবং আমি কোনো রকম কোনো মিডিয়া তখন সব সরকারি ফোন করেছে সমানে, কি হয়েছে? যা হয়েছে সাধারণ লিখেছে, বলছে সামনে কিছু না, নেত্রী বলতেই পারে যে বসো এখানে, এখানে হুম। বসো না ওখানে বসো, এরকম বলেছে, না তো কিছু না। কিন্তু মানেনি, লোকে তো দেখেছে, হুম। চোখকে ফাঁকি দেবে কে? আমি তো বলতে যাইনি এবং আমি সেই রিয়াক্টও করিনি, জানি ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়বে, আমি দলটা হোল্ড করছি, সেই দলে যদি নিন্দামন্দ করি। রাজগঞ্জ থেকে খগেশ্বর রায়ও আপনার মতোই খুব অপমানিত হয়ে তিনিও বিক্ষুব্ধ হয়ে দলবল নিয়ে দল ছেড়েছেন এবং বলছেন রাজগঞ্জে স্বপ্নবর্মন জিততে পারবেন না, তৃণমূল জিততে পারবে না। সেটা আমি তো তা করছি না, তা তো রাজনীতিতে হুম। থাকছে, রাজনীতি করবে, তাহলে রাজনীতির দ্বারা যেটা ফ্রুটফুল হবে সেই কাজ তো করবে। আমার তো সেই জায়গা থেকেই তো আমি সম্পূর্ণ অফ হয়ে গেলাম। তাহলে দিদি একটা কথা খুব আমি জিজ্ঞেস করতে কোনো দলকে সাপোর্ট করবেন না। করছি না, হ্যাঁ, কাউকে না, দলটা করবো না, যখন যখন রাজনীতিটাই করবো না, রাজনীতি করতে গেলে তো কোনো না কোনো দলে ওরিয়েন্টেড হতে হবে, একদম আমি তো তা হচ্ছি না। বুঝতে পারছি দিদি যে কতখানি অভিমান এবং খারাপ লাগা সেটা আপনার আর গলা, আপনার রাজনীতি আমার এটা এটা পেশা নয় যে আমার রাজনীতি করে খেতে শিক্ষকতা। করতে হবে। তো রাজনীতি করতে গেলে তো স্ট্যাম্প লাগবে, হুম, লাগবে, তোলাবাজি দুর্নীতি। তুলতে হবে, হ্যাঁ দুর্নীতি, সঙ্গে দরকার নেই তো আমার। আমি শিক্ষকতা করে এসেছি এবং ঠাকুরমা স্বামীজির আদর্শ নিয়ে আমি চলেছি, তাদের আশীর্বাদ, তারা আমার হাত ধরে আছেন, মঙ্গল যেটা যেভাবে চালাবেন সেইভাবেই আমি চলবো এবং খুব ভালো মানে জায়গায় আমি রয়েছি এবং তার আশীর্বাদ সবসময় আমার মাথার উপর দিদি বর্ষণ হচ্ছে। বিধানসভা মিস করবেন না? ওই যে অধিবেশন, ওই যে এত হই হুম, হট্টগোল। না, 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 কিছু না। আর সবকিছুর রিটায়ারমেন্টও আছে। হ্যাঁ, আমি তো রিটায়ার ঠিকই, করতামই সামনের বারে, ঠিক। এই ৫ টা বছরই লাস্ট, আমি আর করতাম না। কেন আস্তে, আস্তে তো বয়সটা সবকিছু হচ্ছে, বয়স হবে, হ্যাঁ। কাজের আবার নতুনদের জায়গা করে দিতে হবে। হুম, ধরে রাখা তো কোথায় থামতে হয় জানতে হয়। ঠিক। কিন্তু কিন্তু জোরে এভাবে আশা করেননি। কিন্তু হ্যাঁ, ঘাড় ধাক্কা দিয়ে বের করা এটা প্রয়োজন ছিল না। একদমই। দিদি এবার এখন এতে মোটামুটি কিন্তু এতে আমার ইমেজ কমেনি। এতে যে করেছে দেশ চিন্তা করবে, মানুষ চিন্তা করবে। এখন কিভাবে সময় কাটবে দিদি? কেন? মানে কি প্রচুর ভেবেছেন? কাজ আছে। এই তো এখনো তো আমি এমএলএ রয়েছি, এই তো হ্যাঁ, কাজে একদম। আসছে, পাবলিক আসছে। তারপরে পার্টির ছেলেমেয়েরা এখন আমার, বললাম না সব ফ্যামিলিগত সম্পর্ক হয়ে গেছে। তারা, আমি না রাজনীতি করলেও তারা আমাকে ছাড়বে না। তারা আমার দিদি কাছে যেমন আত্মীয়স্বজন আসা যাক সেই রকমই হ্যাঁ। থাকবে তারা। দিদি আচ্ছা। একটা শেষ প্রশ্ন। আপনার বাড়িতে প্রচুর গাছ দেখলাম এবং হুম, খুব সুন্দর সাজানো হুম, গোছানো। কিন্তু একদম মধ্যবিত্তের মতো মানে হ্যাঁ। এই জীবনটা কিভাবে একজন এমএলএ হয়ে আর একবারে না সেই বাম জামানায় ২০০১ থেকে এমএলএ না এত এমএলএ তো, সাধারণভাবে কি করে আছেন? এমএলএ টা তো কাজের কথা। না এমএলএ এত টা দিয়েছে। সাধারণভাবে কি হ্যাঁ, করে সাধারণ, আছেন? আমরা সাধারণ ঘরের মানুষ এবং আমার হচ্ছে সিম্পল লিভিং, হাই থিংকিং। আমাদের বাহ! ভিতরে কোনো ঠটজচ্চুরি ব্যাপার নেই, কোনো নাটক নেই। কারণ না, আর এমএলএ টা হয়েছি ওটা কিন্তু অর্নামেন্ট নয়। হুম, ওটাকে সাজিয়ে দেখাতে হবে আমার পাওয়ার, বাহ! তার জন্য না। মানুষের সেবা করতে এসেছি, মানুষের মধ্যে থাকবো। নতুন আমার কোনো সিংহ জিয়ে যায়নি। আমি কাজের জন্য পেয়েছি, কাজ করেছি এবং কাজের সম্মান পেয়েছি। চেয়ারটার দাম দিতে হলো সেইটা। আমি মনে করি না যে বডি ল্যাঙ্গুয়েজ পাল্টাতে হবে বা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতে হবে বা আমি কেউকেটা হয়ে গেলাম সেটা প্রকাশ করতে হবে, সেটা প্রকাশ করা লাগে না। কাজের জন্য সে কাজ করে যাবে। আপনার বাড়িতে ইন্দিরা গান্ধীর একটা ছবি দেখলাম। হ্যাঁ, খুব ভালো লাগলো এটা। ওই তো ইন্দিরা গান্ধী। আমি ইন্দিরা গান্ধীর খুব ভক্ত ছিলাম। যেদিন হুম। তিনি মারা গেলেন আমি ৩ দিন আমি খাইনি। ৩ দিন কান্নাকাটি করেছিলাম। তখন কংগ্রেস ছিল, তখন আমার হাসব্যান্ডও কংগ্রেসেরই ছিলেন। তখন তৃণমূলের তো জন্ম হয়নি। না, এত ভালোবাসতেন? হ্যাঁ, তো হ্যাঁ। একজন নারী যদি নারীর মর্যাদা না দিতে পারে বা তার কদর যদি না বোঝে, তাহলে আর কিসের মনুষ্য জন্ম? মনুষ্য জন্মটা কিসের? শুধু কি ২ পয়সা আয় করা? সে তো কুকুর ছাগলেও করতে পারে। কিন্তু আসল মনুষ্যত্ব বিকাশ হওয়া দরকার। সেই কার? স্বামী বিবেকানন্দের আদর্শ, ঠাকুর রামকৃষ্ণদেব এবং সর্বোপরি মা। মা কি ছিলেন? এই জন্যই বলে যে নারী জাত মেয়েদের মন। তো দিদি এত ভালো লাগলো কথা বলে যে ইন্দিরা গান্ধীকে আপনি রাজ্যে বসে এত সম্মান করছেন, রাজ্যে বসে একই মঞ্চে সেই সম্মানটা পেলেন না। হ্যাঁ, মানে সেটাই এটা দুঃখের, কতটা দুর্ভাগ্যের বিষয় এটা। এটা দুর্ভাগ্যের বিষয় এবং এটা যারা করে তার শিক্ষার অভাব হলো, রুচির অভাব। মুখে এক বলি আমরা, কাজে আর এক করি। এই মুখ মন এক না করলে প্রকৃত মানুষের পরিচয় প্রকাশ হয় না। এইটুকু শিক্ষা আমি পেয়েছি। খুব শকড হয়েছেন। হ্যাঁ? খুব শকড হয়েছেন এই ব্যবহারে। শকড নিশ্চয়ই হব। না, যে আমি কি? মনে করি এটা নারী জাতিরই উপরই একটা আঘাত হানা হলো।
নারীর অমর্যাদা। আমাকে বিধানসভা একবার বলেছিলেন, স্মৃতি হিসেবে বলছি, সৌগত দা তখন বিধায়ক ছিলেন, একটা টপিকের ওপর ডিবেট হচ্ছিল, মঞ্জু তো তুমি তো নারীবাদী। আমি বলছি, হ্যাঁ নিশ্চয়ই, নারী হয়ে নারীবাদী হব না? দিদি, ইন্দিরা গান্ধীর ছবি যেমন রেখেছেন, আপনি এত সৎ যে এখনো সুপ্রিমোর ছবিটাও মাথার উপর দেখতে পাচ্ছি। হ্যাঁ আছে তো, থাকবে, কারণ কাজটা হয়তো ভালো হয়নি। মানুষ, আমাদের শিক্ষা বলে যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। খুব ভালো লাগলো দিদি কথা বলে, ভালো থাকবেন। আর নিশ্চয়ই। এভাবেই মঞ্জু মানুষের বসু, ভালোবাসাই আমার সম্বল। মানুষ আজ আছে কাল নেই, যেতেই হবে, আসলে যাওয়া আছে। কিন্তু আজও যে 25 বছর ধরে মানুষটা কোথায় জায়গা করে নিয়েছে, সারা নোয়াপাড়ার কেন সারা জায়গার মানুষের বুকে মনের মধ্যে জায়গা রয়েছে ভালোবাসা। বিকাশদা বলতে সকল এখনো অজ্ঞান, সেরকম আমি লোকের মনের মধ্যে জায়গা পেয়েছি, ভালোবাসা পেয়েছি। এটাই আমার ক্যাপিটাল। আমার শেষ প্রশ্ন, বিকাশবাবুর কথা সেদিন ধর্ণা মঞ্চ থেকে আসার পর মনে পড়ছিল? মনে তো সহরাত্র পড়ে, প্রতিদিনই আমি আগে ইষ্ট দেবতার পুজো করে, আমি স্বামীর প্রণাম পুজো করে তাকে স্মরণ করে তারপরে আমার উপবাস ভঙ্গ হয়। তিনি যদি থাকতেন বোধহয় এটা, তাহলে তো এইরকম সিচুয়েশন পারতেন। হতো, সে তো অন্য কিছু হতো। তখন তো আমি তাহলে রাজনীতিতে আসার কোনো প্রশ্নই ছিল না। আমি তো রাজনীতিতে আসলাম, কম্পেনসেট গ্রাউন্ডে এলাম এবং তার ছায়া হিসেবে কাজ করতে লাগলাম, এবং তাকে যতদিন ইয়ে করবো সেই জায়গাটায় রেখে দিয়ে সেই আছে ধরে নিয়েছি, সেই কাজ করছে, সেই বিধায়ক, এটাই আমি ভেবেছিলাম, জানি। আর সেইটা অপমান, আমার অপমান মানে আমার স্বামীর অপমান। আমি তো একজন পতিব্রতা স্ত্রী, স্বামীর ওপর কারো জায়গা হয় না। খুব ভালো থাকুন দিদি, মঞ্জু বসু এভাবেই থাকুক। আমাদেরও অনেক অনেক শ্রদ্ধা, অনেক শুভেচ্ছা, ভালোবাসা দিদি আপনার সঙ্গে। দেখলেন তো, শুধু টিকিট পাওয়াটা বিষয় নয়, যে ভুল বার্তাটা চারিদিকে ছড়াচ্ছিল যে মঞ্জু বসু টিকিট পায়নি বলে বিক্ষুব্ধ হয়ে গেছে, অনেকের সঙ্গে যে তুলনাটা করা হচ্ছিল বারবার, বিষয়টা কিন্তু সেটা নয়। টিকিট পাওয়াটা বিষয় নয়, দল থেকে বা যে কোনো বিষয় থেকে একটা অবসরের বা দায়িত্ব থেকে, সে তো আছেই, তিনি শিক্ষকতা করেছেন, সেখান থেকেও অবসর নিয়েছেন, এটা তো রুটিন, এটা তো জীবনের একটা পর্যায়, একটা অধ্যায়। কিন্তু শেষটা যেভাবে হলো, সমস্যা সেখানে, আক্ষেপ, অভিমান, খারাপ লাগা, এক বুক এক রাশ সেখানে। এভাবে নয়, অন্যভাবেও হতে পারত। আপনারা কি বলছেন? অপমানটার কথা একদমই তাই, যে অপমান করে তাকে মঞ্চ থেকে সরিয়ে দেওয়া, নামিয়ে দেওয়া, বা হাত ধরে নিয়ে গিয়ে হাত ধরে আবার বাড়ি পাঠিয়ে দেওয়া, এভাবে নয়। শেষটা এভাবে না হলেও পারত। এতটা অপমান নিয়েই রাজনীতি ছাড়লেন মঞ্জু বসু। একবার নয়, 3 বারের বিধায়ক। মনে রাখতে হবে, বাম জামানাতেও তিনি বিধায়ক ছিলেন। তখন অত্যন্ত কঠিন ছিল তৃণমূল করাটা। তৃণমূল করাটা যেন তখন অপরাধ ছিল। সেই সময় তিনি ছিলেন, বিকাশ বসু সেই সময়ে ছিলেন, অর্থাৎ লড়াকু নেতা নেত্রী হয়ে। তাহলে সেই আক্ষেপ তো থাকবেই। তাই টিকিট পাওয়াটা ইস্যু নয়। আপনারা কিভাবে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকুন, দেখতে থাকুন বেঙ্গল ভয়েস।